দেবদার সিনেমা দেখেছি, আমি জিদ্দার সিনেমা দেখেছি, আমি বুম্বা কাকুর সিনেমা দেখে বড় হয়েছি, সেইটা হয়তো আমরা হতে পারবো না। ঋদ্ধি সুরাঙ্গনা অত্যন্ত সাহসী, ওইরম প্রেমিক আমি হতে পারবো না। প্রবীণরা গিয়ে নবীনদের জায়গা আটকাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে কখনোই ভালো ফল আনেনি। আমাদেরকে আরও বেশি করে যদি কাজে লাগানো যায়, মানে আমরা সত্যিই চাই কাজে লাগতে, এইটা নিয়ে আমার খুব কনফিডেন্স আছে যে আমি যেদিনকে প্রেম করবো সেদিন ফাটিয়ে দেবো। কাহানি ছবির সেই ছোট্ট ছেলেটাকে মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঋতব্রত মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই শুরুটা হয়েছিল। এরপর ওপেনটি বায়োস্কোপের সূত্রে পরিচিত হন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা, বাড়িতে অভিনয়ের আবহেই বড় হওয়া, চন্দন সেনের কাছে অভিনয় শেখা। বাবা শান্তিলাল মুখোপাধ্যায় পেশাদার অভিনেতা, যাঁর ছায়া থাকতে থাকতে ভালোবেসে ফেলেছিলেন অভিনয়কে। জেনারেশন আমি, গোয়েন্দা জুনিয়রের মতো ছবিতে নিজেকে ক্রমাগত বদলাতে গিয়েছেন তিনি। অশোক বিশ্বনাথনের পরিচালনায় হেমন্তের অপরাহ্ন মুক্তির আগে জেনারেশন জি এর জীবন নিয়ে কথা বললেন এই প্রজন্মের দমদার অভিনেতা। বিভিন্ন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা ক্যারিয়ারের এই সময়ে কতটা জরুরি? অভিনেতাদের মূল খিদের জায়গাটাই হচ্ছে যে আর কি করতে পারি, এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা আমার মনে হয় সমস্ত শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নন। যেদিন এই খিদেটা কমে আসবে বা মনে হবে ওহ পেটটা তো বেশ ভরেই গেছে, বা যে না আর এক্ষুনি খাবো না, বা এক্ষুনি খিদে নেই, আমার মনে হয় তাহলে তো শিল্পীর যে মূল ক্রাইটেরিয়া সেটাই চলে যাবে। আমার মনে হয় সবসময় যেন আরেকটু জায়গা থাকে, মানে আমরা অনেক সময় বলি না যে সেভিং রুম ফর ডেজার্ট, যে মিষ্টি মুখ করবো বলে খাওয়ার পর জায়গা রাখছি। আমার মনে হয় যে ভালো চরিত্র আসছে এমন সময় যদি আমি পুরো পেটটা ভরিয়ে নিই, তাহলে হয়তো ডেজার্টটা যেটা বা যে মিষ্টি মুখটা সেটা হয়তো আমরা মিস করে যেতে পারি। তো আমার মনে হয় আমার বয়স এখন অনেক কম, আরও অনেক বয়সে আরও অনেক চরিত্রে এক্সপেরিমেন্ট করা বাকি আছে। কবিতার লাইন যদি বলতে হয় তাহলে বলতে হবে মাইলস টু গো বিফোর আই স্লিপ। নতুন প্রজন্মকে নিয়ে আর কি ধরনের গল্প বলা যেতে পারে বলে মনে হয়? রাইট নাও আমাদের এখন ট্রেনিং, মানে একদম প্রশিক্ষণ পাওয়া অভিনেতা অভিনেত্রী আমাদের বয়সী বা আমাদের থেকে একটু ছোটো বা আমাদের থেকে যারা বড়, এই সংখ্যাটা অনেক। মানে যেটা একসময় আমি বাবার মুখেই শুনেছি, বাবা বলতো যে ওপেনটি বায়োস্কোপের পর এত বেশি টিনেজ নিয়ে বা অল্প বয়স নিয়ে ছবি কেন হয়েছে, কারণ ওপেনটি বায়োস্কোপে দেখতে পাওয়া গেছে যে অনেকগুলো নতুন মুখ যারা অভিনয় জানে, যারা এই কাজটা জানে, তারা আসছে। যারা কেউ প্রযোজকের ছেলে বা মানে প্রযোজক তাকে লঞ্চ করছে এমনটা নয়, দিস ইজ অ্যাবাউট আ ফ্রেশ ব্যাচ অফ ইয়াং অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। সেইটার জন্য হয়তো একটা মানে একটা বলতে পারি যে একটা বৃত্তের মতো অনেকগুলো কাজ হয়েছে। কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুরোধ নির্মাতাদের কাছে, পরিচালক প্রযোজকদের কাছে, যে আমাদেরকে আরও বেশি করে যদি কাজে লাগানো যায়, মানে আমরা সত্যিই চাই কাজে লাগতে। কারণ আমার এখনও মনে হয় ইয়াঙ্গার জেনারেশনের বা এই প্রজন্মের অনেকগুলো গল্প আছে, বিশেষ করে পোস্ট কোভিড আমাদের অনেকগুলো গল্প আছে যেগুলো আমরা এখনও নজর দিইনি। যেরকম কোভিডের সময় পরীক্ষা, অনলাইন পরীক্ষাও দিচ্ছে একটি ছেলে, হঠাৎ করে শুনতে পাচ্ছে তার বাড়ির কেউ মারা গেছে, কিন্তু তার ডেড বডিটিও সে দেখতে পাবে না। এই রকম কিন্তু অনেকগুলো গল্প এই প্রজন্মের আছে। হয়তো সিনিয়রদেরকে নিয়ে অনেক ছবি হয়েছে বা এই বিষয়বস্তু নিয়ে আমরা ছবি করেছি, কিন্তু আমাদের জেনারেশনের হয়তো অন্য কিছু বলার আছে। এই প্রজন্ম কি ওটিটি সৌজন্যে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? যখনই কোনো নতুন মিডিয়াম আসে আমরা একটু প্রথমেই নেগেটিভ হয়ে যাই যে না ও আসছে এবার কি হবে। এটা কিন্তু মানে এটা একটা হিউম্যান নেচার, এটা হতেই পারে। আমার ওপিনিয়নটা একটু অন্যরকম, সেটা হচ্ছে যে ওটিটি তো অনেকটা নতুন। আমরা সিনেমার ইতিহাসের তুলনায় যদি দেখি তাহলে টেলিভিশন বা ওটিটি অনেক পরে এসছে। তো আমার মনে হয় নবীনদের তো প্রবীণদের জায়গা করে দেওয়া উচিত। প্রবীণরা গিয়ে নবীনদের জায়গা আটকাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে কখনোই ভালো ফল আনেনি। সেরকম যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে দেখি যে ওটিটি সিনেমার জন্যও কিন্তু নতুন পসিবিলিটি তৈরি করছে, যারা নির্মাতা, যারা অভিনেতা, যারা দর্শক, তাদের প্রত্যেকের জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করছে। হ্যাঁ, সেটার জন্য যেটা হচ্ছে যে অনেকে হলে গিয়ে উঠে যেগুলো দেখতে পাচ্ছে না সেগুলো ওটিটিতে দেখছেন, কিন্তু ভিউয়ারশিপ বা দর্শকের সংখ্যা আমরা অনেকটা বাড়াতে পারছি। সিনেমা হলে সিনেমা দেখতে আসার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু কখনোই ওটিটি বিট করতে পারেনি বা পারবে না, যেভাবে টেলিভিশন পারেনি, কারণ সিনেমা হল ইজ আ ডিফারেন্ট থিং। আমি খুব সৌভাগ্যবান এই জায়গাতে যে আমি ছোটো থেকে যে সমস্ত বন্ধুবান্ধবদেরকে পাশে নিয়ে বড় হয়েছি, আমরা সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা খুব ভালোবাসি। আমরা একসঙ্গে গত মাসে অযোগ্যও দেখেছি, অথৈও দেখেছি, ইভেন বাদামি হায়নার কবলে প্রিমিয়ার দেখা
দিন আমার বন্ধুরা বলে দিয়েছে তুই পুরো ছবি কিন্তু দেখবি না, তুই প্রিমিয়ারে যাবি, সবার সাথে দেখা করবি, কিন্তু পুরো ছবি দেখবি না, কারণ পুরো ছবিটা আমাদের সাথে দেখবি। এইটা আমাদের একটা ভালো লাগার জায়গা। আর আমার যারা বন্ধু বান্ধবরা, দে লাভ দি এক্সপিরিয়েন্স অফ কমিউনিটি ওয়াচিং, অনেকে একসঙ্গে দেখছি। এই যে প্যাশনটা, এটা হয়তো কিছুটা রক্তে, কিছুটা আশপাশের শিক্ষা থেকে, কিছুটা পরিবেশ থেকে এখনও পেয়েছি। আমি কিন্তু এই প্রজন্মকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া নিয়ে অনেক আশাবাদী, কারণ আমি জানি এই প্রজন্ম ভালো গল্প, ভালো কাজ, তার চেয়েও বড় কথা সৎ কাজ, যে কাজটা অনেস্ট, যে কাজটার মধ্যে কোনো ভনিতা নেই, আমি বলছি একটা ডেলিভার করছি আরেকটা, এটা যে কাজে নেই, এই প্রজন্ম সে কাজ দেখবে। হেমন্তের অপরাহ্ন চরিত্রটি আলাদা কোথায়? যে চরিত্রটি পেয়েছি রাজেশ, প্রথমবার অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করলাম। এই সিনেমাটার মধ্যে ফিল্ম উইদিন আ ফিল্ম আছে, সিনেমার মধ্যে সিনেমা আছে, সিনেমার মধ্যে নাটক আছে, নাটকের দল আছে, অনেকগুলো লেয়ার আছে। ওই পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমি আসলে অনেক কিছু শিখেছি। অশোক বিশ্বনাথের মধ্যে পরিচালকের জন্য, যিনি পরিচালক হিসেবে একটা স্ট্যান্ড নিয়েছেন, কারণ এখন আমি অনেক পরিচালকের কাজই দেখি, তাদের কাজ ভীষণ রকমভাবে দেখতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময় খুব কষ্ট লাগে থিয়েটারে, বিশেষ করে সিনেমাতেও, যে কখনো পরিচালকরা বলেন চা ভালো, কখনো বলেন কফি ভালো, কখনো বলেন কোনোটাই ভালো না, লাইম সোডা খান। এই যে বিভিন্ন স্টান্স, এটা না আসলে দর্শক হিসেবে খুব গুলিয়ে দেয় আমাদেরকে, কারণ একজন পরিচালকের কাজ দেখে বড় হয়েছি, সেটাকে সম্মান করি। যখন এই রকম বিভিন্ন স্টান্স আসে তখন একটু অসুবিধায় পড়ে যাই। আমার মনে হয় সেই জায়গা থেকে অশোক বিশ্বনাথনের ছবি, তার শিল্পী হিসেবে তিনি তার অবস্থান কোথায় সেটা জানিয়েছেন, এবং অভিনেতা হিসেবে আমার কাছে এটা একটা মাস্টার ক্লাসের মতো ছিল। শান্তিলাল মুখোপাধ্যায় মানে আপনার বাবার কাছ থেকে কি কি টিপস পান? বাবাদের প্রজন্মের এই সমস্ত শিল্পী যারা রয়েছেন, আমি সবার নাম হয়তো নিতে পারবো না, আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি বাবাকে, বা আমার গুরু শ্রী চন্দন সেন, রনি কাকু, রজতব দত্ত, খরাজ মুখার্জি, বা এই প্রজন্মের আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখে আমার সত্যি মনে হয় যে এদের থেকে এই প্যাশনটা, এই যে উন্মাদনাটা, যে আমি কাজ করে যাব, আরেকটা হচ্ছে ধৈর্য, পেশেন্স, যে আমি সঠিক চরিত্রের জন্য, ভালো কাজের জন্য অপেক্ষা করব, এটা ভীষণ রকমভাবে শিখি। বাবা ডিরেক্টলি তো বিভিন্ন সময় টিপস দেন, ইনডিরেক্টলি ওনাদের এই লড়াই, ওনাদের এই ধৈর্য, ওনাদের এই শ্রম, যে পরিশ্রমটা ওনারা করেন, সেটা দেখে অনেক কিছু শিখি ইনডিরেক্টলি। তো আমি সবসময় আমার বাবার দিকে, হি ইজ মাই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আমার বাবা মা দুজনেই আমার অত্যন্ত সেফ স্পেস, আমার মানে ব্যাংকের লকারে টাকা রাখার মতো, যে ব্যাংকের মানে আমার অনেক অসুবিধে বা সুবিধে, ভালো লাগা সবটাই আমি গিয়ে ওই লকারে সঞ্চয়টা রেখে দিয়ে আসি। স্টার হওয়ার লড়াইয়ে সামিল হতে ইচ্ছে হয়েছে কখনো? আমরা যে সময় কাজ করা শুরু করেছি, বা একটু হলেও রেকগনিশন পেতে শুরু করেছি দর্শকের আশীর্বাদে, সেই সময় অলরেডি স্টার কথাটা, সংজ্ঞাটা পাল্টাতে যাচ্ছে। আমি সবসময় মনে করি শিল্পী হিসেবে এবং অভিনেতা হিসেবে নিজের খামতিগুলো জানা খুব জরুরি। এবার কিছু জিনিস আছে আমি জানি যেগুলো আমার খামতি, যেটা আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন হচ্ছে আমার হাইট ভালো নয়, আমি জানি। আমার যে চেহারা, সেটা কমার্শিয়াল সিনেমাতে, বা যেটাকে আমরা মাস হিরো বলি, যেটাকে আমরা লার্জার দ্যান লাইফ বলি, অনেক সময় সেই লুক আমার নেই, আমি জানি। আমি শান্তিলাল মুখার্জির ছেলে হয়ে জন্মাবো, যে এইটার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তো যে জিনিসগুলোর উপর আমার নিয়ন্ত্রণ নেই, সেটাকে আমার অ্যাকসেপ্ট করতেই হবে প্রথমে। সংজ্ঞা যদি বদলাতে থাকে সিনেমার, অভিনয়ের, হিরো বা সেলিব্রিটি বা স্টারডামের, সেই লড়াইতে তো আমরা থাকবো, বা সেই যাত্রাপথে আমরা থাকবো। কিন্তু যেটাকে আমরা স্টার বলি, বা যেটাকে আমি অ্যাটলিস্ট স্টার হিসেবে, আমি দেবদার সিনেমা দেখেছি, আমি জিদ্দার সিনেমা দেখেছি, আমি বুম্বা কাকুর সিনেমা দেখে বড় হয়েছি, সেইটা হয়তো আমরা হতে পারবো না। ওপেন টি বায়োস্কোপের সিকুয়েল আসতে পারে? আপনারা যদি এখন ওপেন টি বায়োস্কোপের একটা সিকুয়েল দেখতে চান, আমাদের কিন্তু মানে ওপেন টি বায়োস্কোপের চেহারাগুলোও নেই, আর সেই বয়সগুলোও নেই। তাই ওই স্মৃতিটাকে কোনো রকমভাবে কালিমালিপ্ত করতে চাই না। ওই স্মৃতিটা, ওপেন টি বায়োস্কোপের আমাদের যে স্মৃতিটা আপনাদের মনে আছে, সেটা থাকুক। নির্মাণ করার জন্য যে ক্ষমতা লাগে, যে দক্ষতা লাগে, এবং যে সাহস লাগে, সেটা এখনও নেই। তার একটা মানে আমার তো অ্যাটলিস্ট নেই বলতে পারি, তার কারণ এখনও সে বয়সে পৌঁছয়নি, এখনও সে অভিজ্ঞতায় পৌঁছয়নি, আরও অনেকটা যাত্রাপথ বাকি আছে। কিন্তু যদি কখনো পারি, আমি তো ভীষণভাবে চাই, আমার পরিচালনার দিকে একটা ঝোঁক আছে। আমার খুব ইচ্ছে, আমি একটা পাড়ায় বড় হয়েছি, আমার খুব ইচ্ছে পাড়ার গল্প করার। মানে সেটা হতে পারে দোলের দিন দোল খেলার পর ওই দড়িতে জামা কাপড় ঝুলিয়ে রাখা, তার আগের দিন ন্যাড়া পোড়া করা, সেটা যদি কখনো ডিরেক্ট করার সুযোগ পাই, তাহলে এরকম গল্প করতে চাইবো। সম্প্রতি ঋদ্ধি সুরঙ্গনার একটি চুম্বনের ছবি ভাইরাল, ভালোবাসা এবং ট্রোলিংয়ে ভরিয়ে দিয়েছেন সকলে। কিভাবে দেখলেন? আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি
নেগেটিভ রিভিউকে আমি ভীষণ সিরিয়াসলি নিই। সেটা যদি ট্রোলিংও হয়, অনেক সময় আমি ট্রোলিংকেও সিরিয়াসলি নিই বলতে আমি সেটাকে আমাকে ভীষণ যে আঘাত করলো, আমি বাড়িতে লুকিয়ে বসে আছি, আমার খুব কষ্ট হচ্ছে, এটার থেকেও আমি বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই মানুষটি কেন এরকম আমাকে বললেন। তো আমি সেই জায়গাটা যখন করি, একটা সময় আমি বুঝতে পারি যে এই মানুষটা আসলেই ফ্রাস্ট্রেশনটা বের করেছে, তার ভালো লাগেনি, এবং পৃথিবীতে উনি একমাত্র মানুষ নন। তো এরকমভাবে আমার মনে হয় যে যে যা খুশি বলতেই পারে, আমি একরকমভাবে সেটা রিপ্লাই দিই, সেটা হচ্ছে রিপ্লাইটা না দিয়ে উনি কমেন্ট করেন, ওই কমেন্টটা পড়ে থাকে, বিভিন্ন সময় গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার হাজারে হাজারে কমেন্টের মধ্যে সেটা হারিয়ে যায়। ঋদ্ধি সুরাঙ্গনা অত্যন্ত সাহসী। আমি এই ছবিটির জন্য বলছি না, আমার মনে হয় ওরা যে বয়স থেকে একসঙ্গে আছে এবং ওরা ওদের সম্পর্কের মধ্যে যে জায়গাগুলো তৈরি করেছে, যে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, আমি বিশ্বাস করি সম্মান না থাকলে ভালোবাসা আসতে পারে না, বা এই দুটো একে অপরের পরিপূরক। তো আমার মনে হয় সেইটা ওদেরকে দেখে সত্যি কথা বলতে মানে কি বলবো, ওইরম প্রেমিক আমি হতে পারবো না। এবং ওদের এই ভালোবাসাকে ওরা যেভাবেই মানে সেলিব্রেট করুক না কেন, সেটাকে আমি ডেফিনেটলি কুর্নিশ জানাই। আপনার জীবনে প্রেম এসেছে? এবং আমার জীবনটা ওভারঅলই ভীষণ রঙিন। আমি বিভিন্নভাবে প্রেমে পড়ি, বারে বারে প্রেমে পড়ি, কিন্তু আমার প্রেমটা বা আমার বিভিন্ন প্রেম বা বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্যাপাসিটিতে ভালোবাসা, কাউকে বন্ধু হিসেবে ভালোবাসা, কাউকে সহকর্মী হিসেবে ভালোবাসা, সেইটা আমি খুব একটা কাউকে জানাই না বা আমি জানাতে পছন্দ করি না। যেদিন মানে শিওর হব যে বস ফাটিয়ে দিচ্ছি, আর এইটা নিয়ে আমার খুব কনফিডেন্স আছে যে আমি যেদিনকে প্রেম করবো সেদিন ফাটিয়ে দেবো। কারণ আমি একদম বলিউড আর টলিউড দেখে বড় হয়েছি। আমি যা সব প্রেমের দৃশ্য দেখেছি, আমি দেখেছি পাগলুতে গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে যাতে ভিসা পাওয়া যায়। আমি এই রকম প্রেমের এক্সপেকটেশন দেখে বড় হয়েছি। তো আমার কাছে প্রেমের এক্সপেকটেশনটা ওরকম লার্জার দ্যান লাইফ, সাপোর্টেড বাই বলিউড অ্যান্ড টলিউড, এটা আমায় বলতেই হবে। তো আমার ইচ্ছে ওই রকম জাইগ্যান্টিক লার্জার দ্যান লাইফ প্রেম করার। একটু চিঠি লিখবো, তারপর চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখবো, বাড়ি গিয়ে হয় চিঠিটা আবিষ্কার করে চিঠিটা পড়ে আমাকে জানাবে। একটু ওল্ড স্কুল, একটু হাই স্কুল রোম্যান্স, একটু বলিউডিশ রোম্যান্স, এইটা যেদিন মজবুত করে করতে পারবো সেদিনকে বিশ্বাস করুন এমনিই আমি সবাইকে জানিয়ে দেবো।